বর্তমান সময়ে হামের পেশেন্ট বেড়েছে খুব বেশি। আমরা প্রাইভেট প্র্যাকটিসেও যেমন পাচ্ছি তেমন হাসপাতালেও আসছে হামের রোগীগুলো। হামে সাধারণত আমরা কি দেখি যে পেশেন্টগুলো প্রচুর জ্বর নিয়ে আসে, যে জ্বর হচ্ছে ওষুধ দিয়েও থামছে না, এবং সাথে আমরা যেটা বলি 4C, হামের এই পেশেন্টগুলোর সবারই 4C প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে কাফ, করেজা, কনজাংটিভাইটিস, আর এটা হচ্ছে আমরা বলি কপ্লিক স্পট। এবং ম্যাক্সিমাম পেশেন্টের আমার এই সমস্যাগুলোর সাথে সাথে পাশাপাশি থাকছে কি তাদের শ্বাসের সমস্যা এবং তাদের ডায়রিয়া। এই প্রবলেমগুলো নিয়ে পেশেন্টরা মূলত আমাদের এখানে হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন মেইনলি আমাকে যেটা জানতে হবে যে আমরা কখন পেশেন্টকে হাসপাতালে আনবো আর কখন আমি ঘরোয়া ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারবো। যেটা হচ্ছে একটা ব্যাপার, আপনি পেশেন্টের জ্বরটাকে নিয়ন্ত্রণে রাখবেন, রেগুলার প্যারাসিটামলটা খাওয়াবেন, গায়ে স্পঞ্জিং করাবেন, তারপর হচ্ছে ওকে লিক ওয়ার্ম ওয়াটার যেটা সেটা দিয়ে হচ্ছে আপনি কুসুম গরম পানি, কুসুম গরম স্যুপ, এই জিনিসগুলো ওকে খাওয়াবেন, মাউথটা পরিষ্কার রাখবেন, মাউথ ওয়াশ ইউজ করবেন, চোখের জন্য লাগলে আই ড্রপ ইউজ করবেন, এবং মেইন কথা যেটা হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। এবং যেটা হয় যে ডায়রিয়াটা যেটা করে যে আপনার প্রচুর পরিমাণে ওয়াটার লস হয়ে যায়, যে পেশেন্ট ডিহাইড্রেশন হয়ে যায়। ডিহাইড্রেশন থেকে যখন আপনার পেশেন্টের ইউরিন আউটপুট কমে যাবে, মানে প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে, ওইটা হচ্ছে আমার একটা কিন্তু ডেঞ্জার সাইন। ওই সময় আমার পেশেন্টের কিন্তু হাসপাতালে শরণাপন্ন হতে হবে। আবার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, শ্বাস কষ্ট হতে হতে বুকটা অনেক দেবে যাচ্ছে, এই সময় আমার কিন্তু পেশেন্টকে ভর্তি করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি পেশেন্টের যেহেতু র্যাশ থাকে, চুলকানি হয়, পেশেন্ট চুলকাতে চুলকাতে ঘাব করে ফেলে, এইসব ক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে ভর্তি করতে হবে যে কোনো মুহূর্তে। এবং আমাদের যেটা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে যে ছোট বাচ্চারা, একদম 6 মাসের নিচে বাচ্চারা, 1 মাসের নিচের বাচ্চারা এবং বয়স্ক। সাধারণত বয়স্কদের খুব কম হয়ে থাকে, বাচ্চাদেরই বেশি হয়ে থাকে হাম রোগটি। তারপরও যেটা হচ্ছে আপনার 1 বছরের নিচে বাচ্চারা বেশি ঝুঁকিতে থাকে। হাম জিনিসটার সাথে পরিচিত মোটামুটি বাংলাদেশের সবাই, কিন্তু যেটা হয়ে থাকে যে আমি যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নিই তাহলে এটা একটু খারাপ আকার ধারণ করে। সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খারাপ আকার ধারণ করবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হামের বাচ্চা যারা পাচ্ছি তারা কিন্তু ভ্যাকসিন নেয়নি। তারা হামের যে ভ্যাকসিন আমাদের 9 মাসে ইপিআই শিডিউল অনুযায়ী 9 মাসে এবং 15 মাসে দেওয়া হয়, তারা সেই দুটো মিস করেছে। ম্যাক্সিমাম পেশেন্ট আমরা সেটা পেয়েছি। এবং আমি মানে প্রায় 3-4 দিনের মধ্যে প্রায় 46টার মতো পেশেন্ট আমি দেখেছি হামের, যার মধ্যে হচ্ছে 3 জন মাত্র ভ্যাকসিনেটেড ছিল, তারপর তার হাম হয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে হয়েছে কি ও কিছুটা ইমিউনো কম্প্রোমাইজড ছিল, যার কারণে ওর এই প্রবলেমটা দেখা দিয়েছে। এবং সেক্ষেত্রে ওর কিন্তু হামের যে প্রকোপটা সেটা কিন্তু মাইল্ড, হ্যাঁ, সেটা কিন্তু সিরিয়াস হয়নি যতটা যারা ভ্যাকসিন ছাড়া যেসব পেশেন্ট বাচ্চারা আছে সেসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা গিয়েছে হামের প্রাদুর্ভাবটা খুব বেশি এবং হামটাকে খুবই বেশি এফেক্ট করেছে। তাদের রেসপিরেটরি ডিস্ট্রেসও হচ্ছে, তাদের ডায়রিয়া কন্ট্রোলে আসছে না, হ্যাঁ, তাদের মানে যেটা হচ্ছে যে তাদের যে কোনো লাইনিং এপিথেলিয়ামগুলো এফেক্টেড হচ্ছে। আমরা এবছরে ম্যাক্সিমাম পাচ্ছি অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, হাম সাথে অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া নিয়ে আসছে। আর যেটা হচ্ছে যে আমার রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, ব্রঙ্কোনিউমোনিয়া, এই দুটো নিয়ে আমি পেশেন্ট বেশি পাচ্ছি। তবে মোস্টলি পাচ্ছি আপনার অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, সেখান থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সেখান থেকে ইউরিন আউটপুট কমে যাওয়া এবং সেখান থেকে অ্যাকিউট কিডনি ইনজুরি, এই নিয়ে আমরা রোগী পাচ্ছি। হাইজিনের ব্যাপারটা হচ্ছে খুবই সহজ আসলে। পার্সোনাল হাইজিন মেনটেনের জন্য আপনাকে কি করতে হবে, যে বাচ্চার ভ্যাকসিন দেয়া নেই সেই বাচ্চাকে হামের বাচ্চা থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এবং যারা ভ্যাকসিনেটেড না তাদেরকে দ্রুত ভ্যাকসিন দিয়ে দিতে হবে। তারপরে যেটা হচ্ছে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, কারণ এইটা হাঁচি, কাশি এবং বাতাসেও ছড়ায়, তো যার কারণে আপনাকে মাস্কটা ব্যবহার ম্যান্ডেটরি। এরপর হচ্ছে আপনি এরকম ক্রাউডেড এরিয়াতে গেলে বা কোনো জায়গায় হাঁচি কাশি যখনই আসবে আপনি হচ্ছে আপনার হাতটা ইউজ করে এটাকে করবেন, প্রিভেন্ট করবেন। তারপরে যেটা হচ্ছে আপনাকে হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাত সাবান দিয়ে ধুতে হবে, কারণ ভাইরাস তো সাবানে মরে যায়, সাবানের যে থাকে সেটাতে মরে যায়। এবং আরেকটা যেটা হচ্ছে আমরা যদি সাবান সবসময় ইউজ করতে না পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে হেক্সিসল বা হচ্ছে স্যানিটাইজার এটা ইউজ করলাম এবং বাচ্চাদেরকেও সেই অভ্যাসটা আপনাকে করাতে হবে। কোনো বাচ্চার হেমোফিলিয়া আছে, সেসব বাচ্চাদের মায়েরা হামের টিকা দিতে চায় না বা তারা কোনো ধরনের টিকা দিতেই চায় না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে হেমোফিলিয়ার বাচ্চা টিকা দিতে পারবে, তারা কিন্তু ভ্যাকসিন দিতে পারবে। তার আগে তার হেমোফিলিয়া ফ্যাক্টর A না B সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করে তারপর আমরা তাকে দিতে পারবো, এটা কিন্তু কোনো সমস্যা না। এবং কিছু বাচ্চার ক্ষেত্রে হয় যে ক্যান্সার হয়েছে, অ্যাকুট লিউকেমিয়া হয়েছে, আমাদের কাছে এরকম পেশেন্ট এখন ভর্তি আছে, তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও মা বাবারা দেয় না, যার কারণে হয় কি ওদের এই হামটা হয়। ওরা যদি দেয়া থাকতো ভ্যাকসিনেটেড, ওরা তো এমনি ইমিউনো কম্প্রোমাইজড, ওদের সামান্য একটুতেই অনেক বেশি প্রভাব দেখা দেয়, তো ওরা যদি এই ভ্যাকসিনটা দেয়া থাকতো ওদের কিন্তু এই কষ্টটা হতো না। তো সেই কারণে আমরা যেটা বলি, যখন পেশেন্ট রিমিশনে থাকে, মানে সে ট্রিটমেন্ট পেয়ে একটু ভালো অবস্থায় আছে, ওই সময়ে হচ্ছে তার ভ্যাকসিনটা দেওয়া দরকার। এবং পেশেন্ট যখন কেমোথেরাপি দিচ্ছে ওই সময় কিন্তু ভ্যাকসিনটা দিতে পারবে না, এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, ভ্যাকসিন নিয়ে মায়েদের মধ্যে
একটা ভীতি তৈরি হয়েছে। তারা বলছে যে ভ্যাকসিন দিলে বাচ্চার মেমোরি কমে যাবে, বাচ্চা অটিস্টিক হয়ে যাবে, বাচ্চা প্যারালাইজ হয়ে যেতে পারে। এই ধরনের একটা ভ্রান্ত ধারণা ওনাদের মধ্যে ডেভেলপ করেছে। আরেকটা যেটা হচ্ছে কি, একটু জ্বর সর্দি কাশি থাকলে ভ্যাকসিন দিচ্ছে না, কিন্তু এটা খুবই মারাত্মক ঝুঁকি একটা কাজ করছে। কারণ পরবর্তীতে এই ভ্যাকসিন না থাকার কারণে ইদানিং যেমন ভ্যাকসিন হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, পোলিও প্রাদুর্ভাবও দেখা যেতে পারে, হ্যাঁ, এবং অনেকের বিসিজি যেটা হচ্ছে টিবি, টিউবারকুলোসিস, এগুলার ডিজিজগুলা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো হামের ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা রিসেন্ট একদম খুবই বড়সড় আকারে প্রেজেন্ট করছে, হাসপাতালে অনেক পেশেন্ট আসছে এবং ইনফেকশাস ডিজিজ হাসপাতালে মানে একদম ভরে গিয়ে তারপরে হচ্ছে আমাদের যে করোনা হাসপাতাল কোভিড-19 ডিএনসিসি, সেখানেও এখন হামের পেশেন্ট আসছে। তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে হয়েছে কি, ওরা ভ্যাকসিনটাকে অমিট করে গিয়েছে, যার কারণে ওরা বেশি এফেক্টেড হচ্ছে। এবং আমরা একটা ডাটা কালেক্ট করছি, যে কালেক্টর ওখানে যারা ইপিআই শিডিউল কমপ্লিট করেছে কি করেনি, তার মধ্যে আমরা দেখলাম ম্যাক্সিমাম পেশেন্ট যারা হামে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে ভ্যাকসিন ইপিআই শিডিউল অনুযায়ী কমপ্লিট করেনি। আমাদের তরফ থেকে মায়েদের জন্য, অভিভাবকদের জন্য একটা মেসেজ হলো, ভ্যাকসিন অবশ্যই দিবেন, ইপিআই শিডিউলটার কমপ্লিট অবশ্যই করবেন। বাচ্চা যদি সামান্য সর্দি জ্বর কাশি থাকে, সেটা কিছু ভালো হওয়ার পর আপনি ভ্যাকসিনটা দিয়ে নেবেন। যদি এমন হয় যে অনেক বেশি অতিমাত্রায় জ্বর, সেক্ষেত্রে আপনি জ্বরটা একটু ভালো হওয়ার পর ভ্যাকসিনটা দিবেন, তারপরও দিতে হবে। এবং অনেক ক্ষেত্রে আরেকটা ব্যাপার ওরা বলে যে ভ্যাকসিন দিলে বাচ্চার জ্বর আসে, এটা কিন্তু ভালো। এটা হচ্ছে আপনার বাচ্চার শরীরে যে ইমিউনিটি ডেভেলপ হচ্ছে সেটার সাইন যে জ্বর আসছে। কারণ আমি যখন ভ্যাকসিনটা, হামের ভ্যাকসিন হচ্ছে লাইভ ভ্যাকসিন, এটা যখন আমি বডিতে পুশ করব, সেই অ্যান্টিজেনের এগেইনস্টে আমার একটা অ্যান্টিবডি তৈরি হবে, যার কারণে কিন্তু জ্বরটা হচ্ছে। তো এটা একটা ভালো, এটা আমার ইমিউনো প্রসেস, এটা খারাপ কিছু না। সেই ভয়ে যে ভ্যাকসিন দিবেন না, সেটা করা যাবে না, অবশ্যই ভ্যাকসিন দিবেন।